নমস্কার, নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য জোরাজুরি স্বামীকে আপত্তি করায় অশান্তি, নববধূকে শ্বাসরোধ করে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বাংলাদেশে জঙ্গি নাশকতার জের, কড়া নজরদারি জেলা জুড়ে। পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ৩, আহত ৪। শব্দদূষণ কমাতে তৎপর প্রশাসন, সাউন্ড সিস্টেম আটক ময়নায়। আরসিবিএস বাংলা খবরের জের, পেনশন চালু হল ১১৪ বছরের স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতির। ধান চাষে খরচ কমাতে জিরো টিলেজ পদ্ধতি সফল ব্যবহার জেলা জুড়ে। জল অপচয় রুখতে বিশেষ প্রকল্পে চিন্তাভাবনা জলসম্পদ উন্নয়ন মন্ত্রী, জানালেন ঈদের শুভেচ্ছা। নবীনবরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হল তমলুকে ব্যবস্থাপনায় ডহরপুর তপশিলি হাই স্কুল। আসছে বিস্তারিত খবরে। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাওয়ার জন্য নিজের স্বামীকে জোরাজুরি করেছিলেন নববধূ, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়ির লোকেরা। কিছুক্ষণ পর উদ্ধার হলো বধূর অগ্নিদগ্ধ মৃতদেহ। তমলুক থানার রামতরক এলাকার ঘটনা। শ্বাসরোধ করে পুড়িয়ে মারা হয়েছে মেয়েকে, অভিযোগ মৃতার বাবার। অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানায়। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাওয়ার জন্য নিজের স্বামীকে জোরাজুরি করেছিলেন নববধূ, কিন্তু যাওয়ার অনুমতি দেননি শ্বশুরবাড়ির লোকেরা। এই নিয়ে অশান্তি শুরু হয়। কিছুক্ষণ পরই অগ্নিদগ্ধ অবস্থায় মিলল নববধূর মৃতদেহ। সোমবার রাতে নববধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো তমলুক থানার রামতারক এলাকার বাহির আগাড় গ্রামে। মৃতার নাম রাসমণি মালিক ঘোড়াই। জানা গেছে গত ২৭শে জুন বাহির আগাড় গ্রাম নিবাসী হীরালাল ঘোড়ইয়ের সঙ্গে হাওড়া জেলার বাগনান এলাকার বাক্সি নিবাসী রাসমণি মালিকের। রাসমণির স্বামী জরির কাজ ছাড়াও ঠিকা শ্রমিকের কাজ করতেন। সোমবার রাসমণি তার বাপের বাড়িতে ফোন করেন অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য, কিন্তু মেয়েকে পাঠাবেন না এমনটাই জানানো হয় রাসমণির শ্বশুরবাড়ির তরফ থেকে। এর কিছুক্ষণ পরেই ফোন যায় বাক্সিতে। ওই গৃহবধূর বাপের বাড়ির প্রতিবেশীকে জানানো হয় কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেছেন রাসমণি। রাসমণির বাবা মোহন মালিকের অভিযোগ, শ্বাসরোধ করে পুড়িয়ে মারা হয়েছে তার মেয়েকে। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানায়। ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। পলাতক রাসমণির শ্বশুরবাড়ির লোকেরা। বিয়ে হয়েছে ২৭ তারিখ, ইংরেজি, বাংলার ১২ই আষাঢ়। অষ্টমঙ্গলায় যাবে বলে ফোন করে আমাকে। ওনার একটা ছেলের একটা মাসি থাকে আমাদের বাড়ির পাশাপাশি, ওনাকে ফোন করছে মেয়ের গায়ে তেল ঢেলে পুড়ে মরে গেছে। তো পুড়ে মরে না আমার মেয়েকে গোলা টিপে মেরে, জিভ বেরিয়ে গেছে মেয়ের, আমার গোলা টিপে মেরে ওর আগুন দিয়ে দিয়েছে ওর মুখেতে, যাতে প্রমাণটা লোপাটের চেষ্টা করেছে। আমরা অভিযোগ করছি এসপি সাহেবের অনুরোধ করে যাতে কঠোরতম শাস্তি হয়। আপনি আর কে কে জড়িত আছেন মধ্যে? আপনার জামাই ছাড়া? ওনার জামাই আছে, ওনার ভাই, মেজো ভাই আছে, বাবা মা, ওনার হচ্ছে মেজো বৌদি, সবাই ইনভলভ রয়েছে। হ্যাঁ। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। বাংলাদেশে জঙ্গি নাশকতার জেরে রাজ্য জুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে জেলা জুড়ে। লাল সতর্কতা জারি করা হয়েছে জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে। দীঘা, তাজপুর, শঙ্করপুর, হলদিয়া, তমলুক প্রভৃতি অঞ্চলে নজরদারি রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। বাংলাদেশে জঙ্গি নাশকতার জেরে রাজ্য জুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। তাই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সড়ক ও জলপথে বাড়তি নজরদারি শুরু করেছে জেলা পুলিশ। সেই সাথে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জেলার সীমান্তবর্তী এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি উপকূল রক্ষী বাহিনীরাও জলপথে ও আকাশপথে ২৪ ঘন্টা নজরদারি করছেন। সন্দেহজনক ব্যক্তিদের বৈধ কাগজপত্র দেখেই তবেই জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নজরে রয়েছে জেলার দীঘা, তাজপুর, শঙ্করপুর, হলদিয়া, তমলুক প্রভৃতি অঞ্চলগুলি। সীমান্তবর্তী এলাকায় ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে। মৎস্যজীবীদেরও ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে। और একটা এই যে বাংলাদেশে রিসেন্ট অ্যাটাক আর অন্য যেটা দেশে অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাক নিয়েও আমরা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা অলরেডি আমরা অ্যালার্ট তো জারি করেইছি। এছাড়া পার্টিকুলারলি আমাদের যেটা তটবর্তী এলাকা যেটা আছে, উপকূল এলাকাটা যেটা আছে, আর আমাদের বর্ডার এলাকা, আমরা ওখানে বিশেষ নজরদারিটা চালাচ্ছি।
এখানে আমাদের মৎস্যজীবীদের যে রোলটা যে আছে সেটা আমরা বেশি এমফেসাইজ করছি, কারণ মৎস্যজীবীরা সমুদ্রে ওরা যায় অ্যান্ড ওদের কাছে ভালো খোঁজখবর থাকে, তো ওদের সঙ্গে আমাদের যে মিটিং যেটা মান্থলি হতো সেটা আমরা একটু বাড়াচ্ছি, ওদের সঙ্গে গ্যাদারিং করে, সো দ্যাট আমরা খবরটা পাই কোনো এভাবে দুষ্কৃতি এবং কোনো বাইরের লোক এখানে ঢুকে। আর আমরা কিছু কিছু জায়গায় আমাদের সারপ্রাইজ চেকিং যেটা আছে সেটাও আমরা বাড়াচ্ছি। নাকা চেকিং ওর মধ্যে আছে, সারপ্রাইজ চেকিং, নাকা চেকিং যেটা আছে আমরা ওটা বাড়াচ্ছি। দীঘায় আমরা এখন ফোকাস করছি কি দীঘায় যারা আসছে বাইরে থেকে তাদের উপরে আমাদের নজরদারি থাকে, অ্যান্ড পার্টিকুলারলি আমাদের যারা রাস্তা ধরে আসছে, কোন গাড়ি ঢুকছে কোন গাড়ি বেরোচ্ছে, অ্যান্ড বিচে আমাদের নজরদারি থাকে। তার জন্য একটা আমরা ডিটেল প্ল্যান নিয়ে এগোচ্ছি, আশা করি কিছু মাস মধ্যে ওটা আমরা গ্রাউন্ডে নিয়ে আসতে পারি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের, আহত হলেন 4 জন। ট্রাকের ধাক্কায় 2 বছরের শিশু সহ মৃত্যু হলো প্রৌঢ়ের। ভবানীপুর থানার কাষ্ঠখালী এলাকার ঘটনা। অন্যদিকে তমলুকের রাধামণিতে রাস্তা পার করতে গিয়ে মৃত্যু হলো এক পথচারীর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের, আহত আরও 3 জন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার কাষ্ঠখালীতে। মৃতরা হলেন বিষ্ণু কর, বয়স 2, এবং পঞ্চানন সামন্ত, বয়স 63। আহত হয়েছেন 2 বছরের শিশু বিষ্ণু করের মা ভবানী কর সহ আরও 2 জন। জানা গেছে এদিন রাতে হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক দ্রুতগতিতে মেছেদার অভিমুখে আসছিল। আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেশিন ভ্যানে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন 5 জন। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির। অন্যদিকে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। মৃতরা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে তমলুকের রাধামণিতে রাস্তা পেরোতে গিয়ে 4 চাকার ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুব্রত পাত্র। ফুচকা ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন তিনি, তখনই ঘটে দুর্ঘটনা। আহত হয়েছেন ছোট গাড়ির চালক। তো ও আমার বাড়ির পাশেই বাড়ি, ভালো নাম সুব্রত পাত্র। ও ফুচকা ব্যবসা করে, তবে বেশি দিন ধরে ফুচকা ব্যবসা করছে না, নতুন নতুন করছে। যাও কোনো কারণে রোড ক্রস করতে গিয়ে আনখেয়া লোক যাও এই একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল। মোটামুটি আমরা স্পট ডেড। ওর বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে একদম ও ইনকাম করে না নিয়ে গেলে চলবে না এরকম অবস্থা। কোথায় যাচ্ছিল? কোথায় ও বাড়ি যাচ্ছিল, ফুচকা ব্যবসা করে বাড়ি যাচ্ছে। এই সামনেই বাড়ি। বাড়ি কোন জায়গায়? বাড়ি যোগীখোপ গ্রাম, কাকগেছা বাস স্ট্যান্ড। আর ওই গাড়িটা কোন দিক থেকে আসছিল? বাড়িটা ওই দিক থেকেই আসছিল, ও এই সাইড দিয়ে ক্রস করে রাধামণির দিক থেকে। মানে খুব বিভৎস জায়গা। এখানে একটা কোনো সিকিউরিটি নেই, সিভিক পুলিশ কিছুই নেই। এখানে এর আগেও বড় বড় দুটো দুর্ঘটনা হয়েছে। জায়গাটার নাম বলুন। জায়গাটার নাম গৌরাঙ্গপুর। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। রথযাত্রা উৎসবে শব্দদূষণ রোধ করতে আগেই আয়োজক কমিটিগুলির সাথে আলোচনায় বসে পুলিশ প্রশাসন। তা সত্ত্বেও রথের একদিন আগেই বেশ কিছু সাউন্ড সিস্টেম আটক করে ময়না থানার পুলিশ। উৎসবের দিন ময়নায় শব্দদূষণের অভিযোগ উঠলে বিশেষ পুলিশ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসব মানেই আনন্দ, তবে সেই আনন্দ ফিকে হয়ে যায় প্রতিকূল পরিস্থিতির চাপে। বুধবার রথযাত্রা উৎসব। রথযাত্রার আগেই শব্দ দানবের হামলায় জেরবার ময়নার বিভিন্ন এলাকা। রথ উৎসবকে কেন্দ্র করে ময়নার পথে নামে ছোট বড় বিভিন্ন আকৃতির রথ। তবে উৎসবের আড়ালে বৃদ্ধি পায় শব্দ দূষণের মাত্রা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাখতে এবছরও রথ উৎসব আয়োজক কমিটিগুলিকে নিয়ে আলোচনায় বসে প্রশাসন। তা সত্ত্বেও বেশ কিছু মাইক সাউন্ড সিস্টেম আটক করে ময়না থানার পুলিশ। রথ উৎসবের একদিন আগে সাউন্ড সিস্টেম আটক করায় চিন্তিত প্রশাসন। ফের আয়োজক কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রের খবর। শব্দদূষণ সম্পর্কে সতর্কতা জারি করতেই আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় উৎসবের দিন ময়নায় শব্দদূষণের অভিযোগ উঠলে বিশেষ পুলিশি পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS।
আরসিবিএস খবরের জের। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ভগবানপুরের গুড়গ্রামে 114 বছরের স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতির পুনরায় পেনশন চালু করার উদ্যোগ নিল প্রশাসন। তড়িঘড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে। দীর্ঘদিন পর পেনশন চালু হওয়ায় খুশি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশের গুলি খেয়েছেন, জেল খেটেছেন, আর দেশ স্বাধীন হওয়ায় এখন লড়ছেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে নিজের পেনশনের জন্য। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের গুড়গ্রামে 114 বছরের স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতির পুনরায় পেনশন চালু করার উদ্যোগ নিল প্রশাসন। 1986 সালের 1 জুলাই কেন্দ্রীয় সরকার যামিনীবাবুকে স্বাধীনতা সংগ্রামীর পেনশন দেওয়া শুরু করে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে পেনশন চালুর 8 বছরের মাথায় 1994 সালে তা বন্ধ হয়ে যায়। 22 বছর ধরে হাজারো চেষ্টা সত্ত্বেও তা চালু করা যায়নি। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে। ভগবানপুর 1 নম্বর ব্লকের বিডিও পরিতোষ মজুমদার জানান, কিন্তু ওনার পেনশনটা আটকে আছে, সেটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমাকে কিছু বলেনি, এটা বলে নিশ্চয়ই আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। জানতে পারবো নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা বোধ হয় আজকে আমি জানতে পেরেছি কি প্রিভিয়াস পেটিং কিন্তু বলেনি কি বন্ধ হয়ে গেছে। এবার হবে কী কারণে বন্ধ হয়ে গেছে সেটা আমার কাছে মানে যাওয়া যায় না। আর ওটা যদি ওনার বাড়ির গার্জিয়ান বা যারা বয়স্ক আছেন তারা যদি পেপার টেপার নিয়ে এসে নিশ্চয়ই আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করবো আমি করবো যাতে ওনার পেনশনটা আবার চালু হয়। দীর্ঘদিন পর তার পেনশন চালু নিয়ে প্রশাসন উদ্যোগী হওয়ায় খুশি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, সেই সঙ্গে খুশি তার পরিবারও। সংগ্রামী এবং ব্রিটিশ সরকারের গুলির দাগ এখন ওনার পায়ে রয়েছে। খুশি হয়েছি এবং আমরা চাই দীর্ঘদিন তিনি আমাদের মধ্যে আরো থাকুন। এর মাধ্যমে প্রচার হওয়ার পরে ভিডিও সাহেব আজকে আমাদের বাবাকে ডেকেছিলেন, যামিনী মোহন মাইতি আমার বাবা, সম্বর্ধনার জন্য। খুবই ভালো লাগলো এবং উনি দায়িত্ব নিয়ে বললেন যে আপনাদের যা কাগজপত্র জমা দিন, আমি ওনার পেনশনটা করতে চেষ্টা করব। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আজকে যে সম্বর্ধনা পাবেন আমার বাবা, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ওনার 114তম জন্মদিবস প্রতিপালন করতে গিয়ে এবং পেপারে পাস হওয়ার পরে মিডিয়ার মাধ্যমে আজকে যে সম্মানটা আমার বাবা পেল, এর জন্য আমরা খুব আনন্দিত গর্বিত। বিডিও সাহেব তো আশ্বাস দিয়েছেন যে সমস্ত কাগজপত্র দেখলে উনি অবশ্যই ব্যবস্থা নেন, এবং বিডিও সাহেব কথাও দিয়েছেন যে ওনার যে কাগজপত্র সমস্ত জমা দেওয়ার কথা ওনার কাছে দিলে উনি যথেষ্টভাবে চেষ্টা করবেন, প্রাণাপ্রাণভাবে উনি কথা দিয়েছেন। আমরা খুবই আনন্দিত। কতটা আশা করছে, কতটা আশা জাগছে মনে? আমরা তো সম্পূর্ণ আশা আমাদের মনে জেগেছে, তারপরে ওনাদের উপরে নির্ভর করছি। কারণ কি নাম আপনার? আমার নাম, আমি ওনার ছেলে, আমি ওর বড় ছেলে মহেন্দ্র মাইতি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ধান চাষে খরচ কমাতে জিরো টিলেজ পদ্ধতির সফল ব্যবহার শুরু করা হলো পূর্ব মেদিনীপুর জেলায়। এর আগে বিভিন্ন দানাশস্যের চাষে এই পদ্ধতি ব্যবহার করা হলেও ধান চাষের ক্ষেত্রে প্রথমবার এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলে জানান কৃষি দপ্তরের আধিকারিকেরা। গতানুগতিক পদ্ধতিতে ধান চাষে যে পরিমাণ অর্থের অপচয় হয় তা ঠেকাতে এবার জিরো টিলেজ পদ্ধতি ব্যবহার শুরু হলো পূর্ব মেদিনীপুরে। ধান চাষ করার জন্য প্রথমে ধানের চারা তৈরি করা, পরে সেই চারা গাছ রোপণ করা, বারে বারে জমিতে হাল চালানোর কাজ করতে হয়। কিন্তু নতুন এই পদ্ধতি ব্যবহারে মেশিনের সাহায্যে একেবারেই জমিতে শোধন করা ধান বীজ বপন করে দেওয়া যাবে, এমনটাই জানানো হলো কৃষি দপ্তরের তরফ থেকে। ফলে একদিকে শ্রমিকের ওপর নির্ভরশীলতা যেমন কমে যায়, তেমনি চাষ করার বিপুল খরচও সাশ্রয় করা যায়। এগরা 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে বালিঘাইতে এই পদ্ধতির মাধ্যমে সফলভাবে ধান চাষ শুরু হয়েছে বলে ওই ব্লকের কৃষি আধিকারিক ইপসিতা মণ্ডল জানিয়েছেন। জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ করলে চাষিদের সিড অনেকটা সাশ্রয় হয়। এমনি ট্র্যাডিশনাল পদ্ধতিতে ধান চাষ করলে মোটামুটি বিঘা প্রতি 10-12 কেজি ধান লাগে, যেখানে এখানে মোটামুটি 4-5 কেজি ধানে রোপণ করাটা সম্ভব হয় আর কি। আর তাছাড়া চাষিদের যে ল্যান্ড প্রিপারেশনের যে খরচটা সেটা বেঁচে যায়, যেহেতু একবার জিরো টিলেজ ইমপ্লিমেন্টের সাহায্যে ধান রোপণ করলে আর নতুনভাবে কিছু ফিল্ড প্রিপারেশনের ব্যাপারটা থাকে না, তো তাই জন্য চাষিদের অনেক সময়ও সাশ্রয় হয় আর তার সঙ্গে পয়সাও সাশ্রয় হয়।
মূল্যবৃদ্ধির বাজারে লাভের মুখ না দেখতে পেয়ে বর্তমান প্রজন্মের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষের কাজ থেকে। একদিকে শ্রমিকের ঘাটতির ফলে মজুরির মাত্রা ছাড়া বৃদ্ধি, অন্যদিকে অতি প্রয়োজনীয় কৃষি সামগ্রী যেমন বীজ, সার, জমিতে হাল চালানোর খরচও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তার সঙ্গে রয়েছে ফরেদের একচেটিয়া রাজত্ব, ফলে চাষের থেকে মুনাফা করার পথ ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে কম খরচে উন্নত প্রযুক্তির চাষের প্রয়োজনীয়তা ক্রমেই বেড়ে চলেছে। আর সেই লক্ষ্যেই ধান চাষের ক্ষেত্রে এবার সরকারি উদ্যোগে জিরো টিলেজ পদ্ধতিকে কাজে লাগানো শুরু হলো বলে কৃষি দপ্তর সূত্রের খবর। এর আগে গম, যব, ভুট্টার মতো দানাশস্যের চাষের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কয়েক বছর ধরে ব্যবহার হয়ে এলেও ধান চাষের ক্ষেত্রে জিরো টিলেজ পদ্ধতি প্রথমবার ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে। যদিও জেলা চাষিদের একটা অংশ জানিয়েছেন এই পদ্ধতি কেবলমাত্র শুকনো জমিতেই সম্ভব হলেও অপেক্ষাকৃত নিচু জমিতে, যেখানে অধিকাংশ সময় জল জমে থাকে এবং ঘাস বা আগাছায় ভরে থাকে, সেখানে এই পদ্ধতি কতটা কার্যকর হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বহু উৎসাহী চাষি এই পদ্ধতি ব্যবহারে উৎসাহ দেখিয়েছেন। যে কোনো চাষি আগাম বুকিং করে ব্লক কৃষি দপ্তর থেকে এই মেশিন বিনামূল্যে ভাড়ায় নিয়ে চাষ করতে পারবেন, এমনটাই জানিয়েছেন এগরা 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক ইপসিতা মণ্ডল। কিছু প্রগতিশীল চাষি আছেন যারা খুবই আগ্রহ দেখাচ্ছেন। ওনাদের প্লটে আমরা আজ জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ শুরু করলাম। তো 2টো প্লটে করছি। ওনারা খুবই আগ্রহী। সম্পূর্ণভাবে আমরা সাহায্য করছি, বীজ ধান দিয়ে, সার দিয়ে আমরা সাহায্য করছি। ইমপ্লিমেন্টসও আমরা নিজেরা ব্যবস্থা করে এনেছি। ঠিক আছে। দাস গ্রাম ভাড়া ঘোষপাড়া থানা এগরা। এটাতে নাগলটা বাঁচছে, নাগলের খরচটা বাঁচছে। এটা কি পদ্ধতি? এটা হচ্ছে জিরো টিলেজ পদ্ধতি। জিরো টিলেজ পদ্ধতি, এতে নাগলটা করতে হচ্ছে না, এই টাকাটা সাশ্রয় হচ্ছে। বীজটা আমাদের যেরকম 8 থেকে 10 কেজি পার বিঘা যায়, 50 ডিসমিলে বিঘা, সে তাতে কিন্তু এটা যা দেখছি মনে হয় 4 কেজি মতো যাবে বিঘা। আর এটাতে উপযুক্ত মোটামুটি যে কাজটা করছে কীরকম হবে সেটা হয়তো পরে আমরা বুঝতে পারবো, ফলনটা হলে বা গাছে চারা উঠলে কীরকম উঠছে, কীভাবে কী আমাদের সাশ্রয় হচ্ছে। বর্তমান অনেকটা সাশ্রয় হচ্ছে, ধরুন 4 থেকে 5 কেজি বিচি সাশ্রয় হচ্ছে, আর নাগলটা সাশ্রয় হচ্ছে, এইসব বর্তমান। পরে আরও কতটা কী হয় দেখা যায়। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCPS। জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দ্বিতীয়বার পেয়েছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। জল অপচয় রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। জলতীর্থ প্রকল্প ও স্প্রিংলা চাষ পদ্ধতি যার মধ্যে অন্যতম। প্রকল্পের বিস্তারিত বিবরণের পাশাপাশি জানালেন ঈদের শুভেচ্ছাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দ্বিতীয় ইনিংসে মন্ত্রিত্বের দায়িত্বভার পেয়েছেন একই বিভাগেরই দায়িত্ব। এবার জলসম্পদ উন্নয়ন দপ্তরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বিশেষত জলের অপচয় রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর যে একটা মহতী স্লোগান, সেটাকে আমরা রূপায়ণ করতে পেরেছি, জল ধরো জল ধরো। জল জীবন, এবং জলটাকে আজকাল সবাই সম্পদ বলছে। সেই জন্য ধরুন এই দপ্তরটার নাম আগে অন্য ছিল, এখন কিন্তু বলা হচ্ছে জলসম্পদ দপ্তর। তো মানুষ যদি সম্পদ তার কাছে খুবই প্রয়োজনীয় হয়, তাহলে সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তো ওখানে আমরা গ্রহণ করছি, দিচ্ছি কতটা ফেরত, এটা কিন্তু সমতা বজায় রাখার একটা মাপকাঠি। সেই মাপকাঠি অনুযায়ী আমাদের গ্রহণের মাত্রাটা যদি বেড়ে যায়, তাহলে জলস্তরের বিঘ্ন ঘটবেই। ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করি, আর বৃষ্টির জল যেটা আল্লাহ বলুন, ভগবান বলুন, যিনি দেন সেটা। তা আমরা দেখলাম যে ভূগর্ভস্থ জলটাকে যত রক্ষা করা যায় তত ভালো। তাই আমার মুখ্যমন্ত্রী স্লোগান দিলেন, এবং সেইটা আজকে সারা ভারতবর্ষ গ্রহণ করেছে, জল ধরো জল ধরো। ভূগর্ভস্থ জল রক্ষা করতে বদ্ধপরিকর সরকার। সেই পরিকল্পনাকে মাথায় রেখেই জলতীর্থ প্রকল্প শুরু করা হবে, এমনটাই জানালেন তিনি। জলতীর্থ প্রকল্পের পাশাপাশি কৃষিক্ষেত্রে স্প্রিংলা পদ্ধতি বা ঝাঁঝরি সেচ ব্যবস্থা এবং খরাপ্রবণ এলাকাতে চেকড্যাম তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে দপ্তরের তরফ থেকে। চাষের কাজে জলের অপচয় বন্ধ করতে নজরদারিও চালানো হচ্ছে সরকারের তরফ থেকে।
জলতীর্থটা কি জিনিস? সেটা হচ্ছে যারা আমরা খরাপ্রবণ এলাকা, পাহাড়ি এলাকা, এই জায়গাটা তো জল ধরতে গেলে হাজার পুকুর কাটলেও তো হবে না। সেই জায়গায় জল ধরতে গেলে বেশ কিছু চেক ড্যাম তৈরি করতে হবে। যে চেক ড্যাম বর্ষাকালে জল, এবার আমরা আরও নতুন অনেক টেকনোলজি, স্প্রিংলারের মাধ্যমে ইরিগেশন করব, ড্রিপ ইরিগেশন করব, যাতে জলের অপচয় কম হবে। এইগুলো আমরা গ্রহণ করেছি। আবহাওয়া, জমির ধরন, সেচের কাজে কতটা জল লাগবে, এই যাবতীয় বিষয় পরিষেবার মাধ্যমেও জানতে পারবেন কৃষকেরা। সাক্ষাৎকারে এমনই জানালেন তিনি। অন্যদিকে বুধবার খুশির ঈদ, ঈদের প্রাক্কালে জনসাধারণকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আমি শুধু ঈদ বলবো না, এই যে মাসটা চলছে এটা তো কৃচ্ছ সাধনের মাস। এটা দিয়ে আমরা শুধু মুসলিম সম্প্রদায় যেটা করছে তা নয়, আমরা কিন্তু শিক্ষা নিচ্ছি তাদের কাছে। ত্যাগ, তিতিক্ষা, নিজের সংযম, এইটা এক মাস ধরে পড়া মানে যে কতটা কষ্ট, তারপরে একটা বড় আনন্দ যেদিন ঈদের চাঁদ দেখা যাবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নবীনবরণ ও বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হলো তমলুকে। ব্যবস্থাপনায় ছিল ডহরপুর তপশিলি হাই স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভূমি কর্মাধ্যক্ষ সহ বিশিষ্টজনেরা। এদিন সবুজ বলাকা শীর্ষক একটি পত্রিকার উদ্বোধন হয়। সেই দূষণের মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত হতে হচ্ছে এবং আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতি। ধন্যবাদ। মতোই নবীনবরণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান এবছর 5 জুলাই আছে। সঙ্গে আমরা যে সমস্যা, বর্তমানে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাটি আমাদের নতুন প্রজন্মকে অবহিত করানো। সবচেয়ে বড় কথা যে আমাদের এই পৃথিবীকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার একটা অঙ্গ হিসাবে গাছপালাকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, এই বোধটা তৈরি করতে হবে। গাছ আমাদের জীবন দেয়, প্রাণ দেয়, এটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। ওখানে আমরা পরে সবাইকে দেবো। নিচে গাছ আছে আমাদের, প্রচুর গাছ আছে, 200 গাছ আছে আমাদের। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।